মাদ্রাসার স্টুডেন্ট গুলা জীবন হাত ই করে দিয়ে জীবনের কোনো মায়া করেনি। আপনি দেখেন যাত্রাবাড়ির অঞ্চলে দেখেন, প্রতি জায়গায় দেখেন মাদ্রাসার স্টুডেন্টরা, আপনার হুজুর, আপনি যদি মাথায় যদি টুপি থাকে আপনার চুলকানি বেঁধে যায়, তাদেরকে আপনি আনলে আপনার ভাবেন কি হুজুর মানে ওরা কিছু জানেই না। আরে ভাই আপনি আপনি নিজেই কিছু জানেন না। এস আলম গ্রুপ বাংলাদেশকে ধ্বংস করছে, বসুন্ধরা গ্রুপ, রংধনু গ্রুপ, নাম ধরে আপনার কয়টা বলবো বলেন? তাদের কি করছেন আপনারা? রেগুলেশন করছেন? এটা রেগুলেশন? আপনি রেগুলেশন করছেন? এস আলম গ্রুপ কারোর কিছু হয়নি নির্যাতনের শিকার। আমি আপনার পক্ষে কথা বলবো, কেউ বলুক আর না বলুক, যদি আপনি বাংলাদেশি হন। আর যদি বাংলাদেশি না হন তো আমি আপনাকে আমার দেশে দেখতে চাই না, কারণ আপনি ভারতে প্রেমী। আমার দেশে অন্য একজন দেশের মানুষকে আমি করতে চাচ্ছি না। দেখেন ভাই, আপনি দেখেন ভারতে একটা আইন আছে, সেটা হচ্ছে কোনো বাইরের থেকে কেউ যদি ভারতে হিন্দু যদি ভারতে আসে তো ভারতে সে পাসপোর্ট পাবে। কতজন বাংলাদেশি ভারতে গেছে, যে ভারতে এত মনে করেন যে খুব ভালো দেশ, কতজন হিন্দু ভারতে যে বসবাস করতে চাচ্ছে? যায় না। কেন? কারণ একজন খুবই নিম্নমানের, যার নিজের টয়লেট নাই, যে নিজে খাইতে পারেন। আপনি এই যে ইসের আজকে পত্রিকা দেখেন, আজকে হচ্ছে আপনার ওদের আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্টে ওদের একটা ভিডিও করছে যে কেমন আছে মিনি বাংলাদেশ। এই ভিডিওটা দেখে নেবেন আপনারা। ওখানে দেখাচ্ছে যে হোটেলগুলা, ওদের যে টুরিস্ট সেক্টর গুলা সবাই না খেয়ে মারা যাচ্ছে। ওরা বলছে তাড়াতাড়ি ভিসা দেওয়ার জন্য, বাংলাদেশেরা আসলে ওরা খাবে। আরে ভাই, বাংলাদেশের মানুষ একটু, আমাদের টাকা কম হতে পারে কিন্তু আমাদের মেন্টালিটি না একটু জমিদারি। কারণ আমাদের পূর্বপুরুষ ছিল নবাব। তো আমাদের পাশায় অনেক সময় একটু সমস্যা হয়। এই পাশার সমস্যা আমাদের বাংলাদেশের ডাক্তাররা দেখতে চায় না, কারণ ওখানে মলমূত্র থাকে, এই জন্য দেখতে চায় না। এই জন্য আমরা তোদের কাছে যে আমাদের পাশা চাপ, এই জন্য তোদের কাছে আমরা যাই, তোদের কাছে যে আমরা বলি আমাদের এগুলা একটু দেখে দে। তো এই জন্যই যাই, কিছু টাকা দিই, তোরা সেই টাকা নিয়ে তোরা চলিস। এটা তোদের সর্বোচ্চ আপার স্ট্যান্ডার্ড। তোদেরকে আমরা কি বুঝাবো বলতো? কি দিয়ে বুঝাই তোদের? আচ্ছা আসি, এসব কথা বাদ দিই, একটু ভালো কথায় আসি। মিডিয়া নিয়ে কথা বলছেন আমাদের ইস্তিয়াক সাহেব, দেখলাম কথা বলছেন। আল জাজিরার একটু আগে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে, রিপোর্টটা দেখে নেবেন যে হাসিনা যাওয়ার পরে মিডিয়ার কি পুনর্গঠন করা যাবে কিনা, এটা একটা রিপোর্ট একটু আগে পাবলিশ হয়েছে। তো এই রিপোর্টে বলা হচ্ছে এস আলম গ্রুপ সম্পর্কে। এস আলম গ্রুপের কে কি করছেন বলেন তো? আচ্ছা, এস আলম গ্রুপের নাই মনে করেন যে আমরা খাওয়া দাওয়া পার্টি, তো আমাদের মধ্যে ভাই একটা গল্প বলে দিই ভাই, আপনার অনেকদিন মনে হচ্ছে, একটু গল্পটা বলি। গল্পটা হচ্ছে, মনে করেন আলম ভাই একজন আমার মতো একজন পাগল ছাগল নাগরিক, সে যে বলছে আলম ভাই জিতছে, কই না কি আলম ভাই জিতছে তোর কি? কও না করিম ভাই হারছে, করিম ভাই হারছে তো তোর কি সমস্যা কি তোর? কয় তুই নাচিস কেন? কয় আমি নাচি এমনি। তা আমাদের সাধারণ জনগণ এমনি নাচি আমরা, আমাদের পক্ষে কেউ নাই ভাই। এস আলম গ্রুপ বাংলাদেশকে ধ্বংস করছে, বসুন্ধরা গ্রুপ, রংধনু গ্রুপ, নাম ধরে আপনার কয়টা বলবো বলেন? তাদের কি করছেন আপনারা? রেগুলেশন করছেন? এটা রেগুলেশন? আপনি রেগুলেশন করছেন? এস আলম গ্রুপ কারোর কিছু হয়নি ভাই। আর বাদ দেন, এই যে আপনি বললেন কি, এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, উনি যে বলছেন যে এতদিন পর্যন্ত ব্রোকরেট মানে সচিব যারা আছে এরা কাজ করতে পারেনি, কারণ রাজনীতিবিদরা এদের কাজ করতে দিনি। এটা তো ভুয়াই। এখন রাজনীতি ছিল কোথায়? কোন রাজনীতিবিদ তো ছিল না। শেখ হাসিনা তো রাজনীতিবিদ না, কোন রাজনীতিবিদ ছিল না, বরং উল্টা ব্রোকরেটের কারণে রাজনীতিবিদরা কাজ করতে পারেনি। কিন্তু কোন সচিবের কি ছিড়ছেন বলেন তো? এক একজন সচিব, আপনি আজকে বলেন ভাই এনামুল ভাই, আজকে আপনি একটা পোস্ট দেবেন, এক একজন সচিব আজ থেকে 3 মাস টাইম দেন, যে 3 মাসের মধ্যে তার যত সম্পত্তি, তার মনে যতটুকু আছে এই সম্পত্তিটুকু লিস্ট দিতে। ভাই পারবে না, সম্ভব না। কারণ তার যে সম্পত্তি তারা বাংলাদেশে সব কিনে ফেলছে, তার যে সম্পত্তি ওইটা কি করতে গেলে কমসে কম 3 বছর লাগবে। আমার মতো অ্যাকাউন্টেন্ট খুঁজে নিয়ে আসলে 3 বছর লাগবে এটা খুঁজে বের করতে তার কতগুলো সম্পত্তি আছে। তো এই হচ্ছে অবস্থা। আপনি কারে কি করছেন? কাউকে কিছু করেননি। যেই পুলিশ খুন করেছিল তারে আবার পোস্টিং দিয়ে আরেক জায়গায় দিচ্ছেন, দিয়ে আপনি ই বানাচ্ছেন। আচ্ছা বাদ দিলাম এগুলা, নাই মনে করেন একটু অতিরঞ্জিত ভাবে বলছি। আচ্ছা আসেন, আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি কি ছিলেন? তিনি এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটির একজন ব্যক্তি ছিলেন। কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে বিডিআর হত্যাকাণ্ডের কি রিপোর্ট করছেন? উনি কি করছেন? কিছু করছেন? করেননি। বিডিআর হত্যাকাণ্ডে 15,000 মানুষ এখনো ওখানে মানে বিনা কারণে জেলে আছে। তাদেরকে, যারা অপরাধী তাদের কথা বলছি না,
যারা নিরপরাধ তাদেরকে বাছাই করে যদি আপনি পুলিশের বিভিন্ন জায়গায় মানে ওসি অথবা এই টাইপের পজিশন গুলাই দিতেন, তাহলে কি হতো আপনি একটু চিন্তা করে দেখেন তো। আচ্ছা বাদ দিলাম, এটাও আপনি করবেন না। আমার দেশের শেখ হাসিনার মানে কুনজরে পড়া এরকম অনেক সেনা অফিসার আছে, তাদেরকে নিয়ে যদি আমি বিভিন্ন সচিবের পদমর্যাদায় বসাতাম, তাহলে বলেন তো কি হতো দেশটা? করেননি, সম্ভব না। কারণ কি, আমাদের আছেন ওই যে অলরাউন্ডার আসিফ, তারপরে আছে আরো আছে ওই যে দপ্তরবিহীন উপদেষ্টা, এরাও আছে। তো ভাই এক একজন দেখেন ভাই, আমি আজকে সরি, আমার কথাটা হয়তো আওয়ামী লীগের পক্ষে চলে যাবে, তারপরেও বলি, আওয়ামী লীগ থেকে দাবি করছে এটা প্রি প্ল্যান একটা আন্দোলন। আপনি সরকারের থেকে বলছেন হ্যাঁ এর পিছনে একটা মাস্টার মাইন্ড ছিল, মানে আপনি প্রি প্ল্যানটাকে এস্টাবলিশ করছেন। আরে প্রি প্ল্যান তো আমরা যারা কথা বলছি আমরা কেউ জানি না প্রি প্ল্যান কে, সে মাস্টার মাইন্ড জীবনে কোনোদিন নাম শুনিনি তাকে কেউ জীবনে দেখছেন কোথাও? আপনি মাস্টার মাইন্ড বানাই দিচ্ছেন, বানাই দিয়ে এই কয়জনকে আপনি সামনে নিয়ে আসছেন, সামনে নিয়ে আসে বাকি যত বঞ্চিত নেতা আছে প্রাইভেট ইউনিভার্সিটির, দেখেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আন্দোলনকে লাস্ট পর্যন্ত টেনে নিয়ে গেছিল। আপনাদের স্বীকার করতে হবে, ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলে যে সময় হল বন্ধ করে দিচ্ছিল সব বাসায় চলে গেছিল, কেউ ছিল না ওখানে, সব কয়জন বাসায় চলে গেছিল। আন্দোলন টানছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং মাদ্রাসার স্টুডেন্টরা। তাদেরকে কয়জন উপদেষ্টায় ডাকছেন, কয়দিন বলছেন তোমাদের কি মতামত আছে বলো। যেই মাদ্রাসার স্টুডেন্ট গুলা জীবন হাত ই করে দিয়ে জীবনের কোনো মায়া করেনি, আপনি দেখেন যাত্রাবাড়ির অঞ্চলে দেখেন, প্রতি জায়গায় দেখেন মাদ্রাসার স্টুডেন্টরা, আপনার হুজুর, আপনি যদি মাথায় যদি টুপি থাকে আপনার চুলকানি বেঁধে যায়, তাদেরকে আপনি আনলে আপনার ভাবেন কি হুজুর মানে ওরা কিছু জানেই না। আরে ভাই আপনি নিজেই কিছু জানেন না, আপনি যে রাজনীতি করছেন না, এই রাজনীতি বাংলাদেশে কেউ চলে না ভাই। এবার আসি আমার দুইটা প্রিয় দল বিএনপি এবং জামাত, দুইটা সম্পর্কে। আচ্ছা ভারতের সম্পর্কে আপনাদের স্ট্যান্ড কি? নাই। আপনি ভারতের থেকে বিএনপির একজন, আমি নাম বলছি না, যাই হোক আমি সম্মান করি ওনাকে, উনি ভারতের এম্বাসির সাথে মিটিং করে এসে বললেন বরফ গলতে শুরু করছেন, খুব ভালো কথা, বরফ গলে গেছে। ইলিয়াস আলীকে কি পাওয়া গেছে? ইলিয়াস আলীকে কি পাইছেন? পাননি। বরফ কিন্তু গলে গেছে, ইলিয়াস আলীকে পাননি। আরেক দলের একজন নেতা দেখেন সে করছে কি, ভারতে এই যে মন্দিরে গেছে, মন্দিরে যে ক্ষমতার লোভ দেখেন, সে গীতা পাঠ মানে তার যে হিন্দু যে শ্লোক আছে শ্লোক পাঠ করা শুরু করছে। আপনি বলবেন ওই শ্লোকে হিন্দু ধর্মের কথা বলা আছে, হ্যাঁ আমি মানি ওই শ্লোকে হিন্দু ধর্মের কথা বলা আছে, কিন্তু আপনি যখন একটা মসজিদে যায় আপনি কোনো হিন্দুকে ডেকে নিয়ে আসেন না, তোমার ধর্মে কি বলা আছে তুমি মসজিদে দাঁড়ায় দাঁড়ায় বলো, তাহলে তুমি কেন গেলে সেখানে? হলো কিছু? ক্ষমতা ভাই, ক্ষমতার লোভ। ক্ষমতার জন্য আমাদের দেশের নেতাদের সমস্যা কি জানেন? ক্ষমতার জন্য আমাকে আপনাকে কুরবানি করতে বিন্দু মাত্র ভাববে না। আপনি দেখেন ভাই, সব থেকে লজ্জার কাহিনী বলি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি নিজামী ইসকনের ফিতাও পড়ে, হ্যাঁ ভাই, মাওলানা হ্যাঁ ভাই বলি শোনেন, নিজামী মুজাহিদ এদের সাথে শেখ হাসিনার পার্সোনালি কোনো সমস্যা ছিল না। তারা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে জামাত বলছে আমি আওয়ামী লীগকে মাফ করে দিলাম, সমস্যা শেষ। মানে ওই তাদের মারা যাওয়ার কোনো সমস্যা নাই। বিএনপির একই অবস্থা, যারা মারা গেছে ওদের নিয়ে আর কোনো কথা নাই। আপনি বলেন ওদের নিয়ে কোনো কথা বলবে না। ওদের যে যেই সব মানে তৃণমূল যে শেষ হয়ে গেছে, দেখেন তৃণমূলের সমস্যা কি, আপনি বড় নেতা, আপনি আপনার এখান থেকে ওখান থেকে ম্যানেজ করে চালাতে পারবেন কোটি টাকা, আপনার সমস্যা নাই। কিন্তু তৃণমূলের একটা যদি মানুষ জেলে যায় না ভাই, তার ফ্যামিলি শেষ হয়ে যায়, তার ফ্যামিলিতে কিছু থাকে না। আপনি করবেন কি, তৃণমূল জেলে গেছে, আপনি এখন সেই তৃণমূলের সাথে বেইমানি করে আবার হচ্ছে যারা মানে এখন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছে না, এদেরকে আপনি আমি নাম বলছি না কারণ, আপনি তাদেরকে রক্ষা করছেন। তাহলে আপনি কার সাথে বেইমানি করলেন? আপনি আপনার নিজের দলের সাথে বেইমানি করছেন ভাই, আপনি আপনার নিজের দলের সাথে বেইমানি করছেন। আপনি যদি নিজের দলের সাথে বেইমানি করতে পারেন, তো আমার মতো সাধারণ জনগণের সাথে আপনি কি করবেন ভাই? তো আপনাকে আমি ক্ষমতায় এনে আমার কি লাভ? আমরা তো ভাই রাজনীতি করি না, আমার জনগণের কি লাভ? আপনি বলেন তো, জনগণের উপকারে আসে এমন একটা কর্মসূচি, আচ্ছা বলেন তো, বাদ দিলাম এগুলা, ভাই বাদ দিলাম, বড় বড় দলগুলা বলেন তো নিজেদের সংস্কারের জন্য কি কি করছে একটু জানাতে পারবেন? নিজেদের সংস্কার, সে যেই দলই হোক, নিজেদের সংস্কারের জন্য কোন দল কি করছে বলেন তো? কেউ করতে পারবেন না। আমরা শুধু ভারতের পিছনে লাগছি, ঠিক আছে ভারত আমাদের বড় শত্রু, কিন্তু এর পিছনে ব্যর্থতা কোথায়?
ব্যর্থতাগুলো আগে দেখার ট্রাই করেন। আমাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, আমাদের সেনাবাহিনীতে সেই শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত সেনা অফিসাররাই বসে আছেন, গোয়েন্দা সংস্থা তাদেরই লোকজন, যে সচিবরা তাদেরই লোকজন। আপনি কিভাবে রক্ষা পাবেন না ভারত থেকে? ভাই ইসকন এত বড় সংগঠন না। আপনি আজকে গুগলে যে লিখবেন ইসকন ইন জার্মানি, ইসকন জার্মানিতে লিখলে কমসে কম 50টা আসবে, অমুক শহরে ইসকন আছে। তো এরকম প্রতিটা জায়গায় প্রতিটা দেশে ওদের বিশাল, ওদের নেটওয়ার্কটা ছোট একটুখানি না। ওদের নেটওয়ার্কে হাত দিচ্ছেন মানে আপনি এটা হাত দেওয়ার আগেও আপনাকে একটু চিন্তা করা উচিত ছিল। হাত দিচ্ছেন মানে এখন আপনাকে ওই টাইপের পজিশনে যেতে হবে, আপনাকে ওই টাইপের সিকিউরিটিতে যেতে হবে। তা না হলে ওরা, আপনি যখন একটা সাপ, যখন আপনি তাকে রাগাইছেন, সে যখন ফেনা তুলছে, তখন সেই সাপকে হয় আপনার মারতে হবে, তা না হলে অন্য একটা ব্যবস্থা করুন, নাহলে সে সবল মারবেই, কারণ আপনি তাকে ফেনা তুলে দিচ্ছেন। আপনার এই বিষয়গুলা মাথায় রাখতে হবে। ভাই কাকে বোঝাবো এই বিষয়গুলা, কাকে আপনি বোঝাবেন? সেই টাইপের মেন্টালিটির কেউ আমাদের দেশে আছে কিনা? যারা আছে তারা ক্ষমতার আশেপাশে নাই, আছে অবশ্যই আছে, কিন্তু তারা ক্ষমতার আশেপাশে নাই। আর যারা ক্ষমতায় আছে তারা শেষ পর্যায়ে শেষ করতে হবে। থ্যাংক ইউ ভাই। জি।